খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে 3টি নতুন মেট্রো রেল প্রকল্প অনুমোদন করেছে। একই সাথে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দর এবং বিহারের বিহতায় 3টি নতুন এনক্লেভ গড়ে তোলার প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে। ক্যাবিনেটের নিযুক্তি সংক্রান্ত কমিটি এসিসি বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে বেশ কিছু উচ্চ পদে নিয়োগের বিষয়টি অনুমোদন করেছে। জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন আগামী মাসের 18 তারিখ থেকে 3 দফায় অনুষ্ঠিত হবে। হরিয়ানায় নির্বাচন অনুষ্ঠিত হবে 1 দফায় 1 অক্টোবর। গণনা একই দিনে অক্টোবরের 4 তারিখ। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আইএমএ আজ দেশজুড়ে 24 ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে। ভারত আজ উন্নয়নশীল দুনিয়ার কণ্ঠ ভয়েস অব গ্লোবাল সাউথের 3য় শিক্ষক সম্মেলনের আয়োজন করতে চলেছে। সুদানের সিন্নার রাজ্যের একটি গ্রামে র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফের হামলায় অন্তত 80 জন প্রাণ হারিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে 3টি নতুন মেট্রো রেল প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে আছে 15,600 কোটি টাকার ব্যাঙ্গালোর মেট্রোর 3য় পর্যায়, 12,200 কোটি টাকার থানে ইন্টিগ্রাল রিং রোড মেট্রো এবং 3,000 কোটি টাকার পুনে মেট্রো সম্প্রসারণ প্রকল্প। নতুন দিল্লিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে এই ছাড়পত্র মেলে। মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দর এবং বিহারের বিহতায় 3টি নতুন এনক্লেভ গড়ে তোলার প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে। শ্রী বৈষ্ণব জানান, ব্যাঙ্গালোর মেট্রো রেল প্রকল্পে এই 3য় পর্যায়ের কাজ শেষ হবে 2029 নাগাদ। প্রায় 45 কিলোমিটার এই নতুন মেট্রো রেলপথ শহরের যানজট কমাতে সহায়ক হবে। 3য় পর্যায়ের এই মেট্রো রেলপথ ব্যাঙ্গালোরের দক্ষিণাঞ্চলের সঙ্গে আউটার রিং রোড, পশ্চিম মাগাদি রোড সহ বিভিন্ন এলাকার মধ্যে সংযোগ স্থাপন করবে। থানে ইন্টিগ্রাল রিং রোড মেট্রো প্রকল্প 2029-এর মধ্যেই কার্যকর হবে বলে শ্রী বৈষ্ণব জানিয়েছেন। থানে শহরের পশ্চিমাঞ্চলের 29 কিলোমিটার এলাকা জুড়ে এই মেট্রো রেল পথে থাকবে 22টি স্টেশন। নওপাড়া, ওয়াগলে এস্টেট, দংরিপাড়া, হীরানন্দানী এস্টেট, কলশেট ও সাকাতের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলির মধ্যে এই রেলপথ সংযোগ স্থাপন করবে। এছাড়া পুনে মেট্রো 1 নম্বর প্রকল্প সার্গেটের সঙ্গে কাটরাজের মধ্যে যোগাযোগ গড়ে তুলবে। এটিও 2029-এর ফেব্রুয়ারির মধ্যেই সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অন্যদিকে বাগডোগরা বিমানবন্দরে নতুন অসামরিক এনক্লেভ নির্মাণে খরচ হবে 1,549 কোটি টাকা। সেখানে প্রস্তাবিত টার্মিনাল ভবনে চূড়ান্ত ব্যস্ত সময়ে প্রায় 3,000 যাত্রী যাতায়াত করতে পারবেন। এর ফলে বিমানবন্দরের কার্যকারিতা আরও বাড়বে। এলাকার পর্যটনের বিকাশও ত্বরান্বিত হবে। এছাড়া বৃহতায় অসামরিক এনক্লেভের জন্য 1,413 কোটি টাকা খরচ ধরা হয়েছে। এটি চালু হলে পাটনা বিমানবন্দরের ওপর চাপ কিছুটা কমবে। ক্যাবিনেটের নিযুক্তি সংক্রান্ত কমিটি এসিসি বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে বেশ কিছু উচ্চ পদে নিয়োগের বিষয়টি অনুমোদন করেছে। প্রবীণ আইএএস আধিকারিক বিবেক যোশীকে কর্মী বিষয়ক ও প্রশিক্ষণ দপ্তরের সচিব পদে নিয়োগ করা হয়েছে। তিনি বর্তমানে অর্থ মন্ত্রকের সচিব পদে রয়েছেন। কয়লা মন্ত্রকের অতিরিক্ত সচিব নাগারাজু মদ্দিরালাকে অর্থনৈতিক বিষয়ক দপ্তরের সচিব পদে নিয়োগ করা হয়েছে। প্রবীণ আইএএস আধিকারিক মনোজ গভিল ব্যয় সংক্রান্ত দপ্তরের সচিব নিযুক্ত হয়েছেন। তিনি এতদিন কর্পোরেট বিষয়ক মন্ত্রকের সচিব ছিলেন। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এনএইচ এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের পদে থাকা দীপ্তি গৌর মুখার্জি এখন কর্পোরেট বিষয়ক মন্ত্রকের সচিবের দায়িত্ব পালন করবেন। প্রতিরক্ষা দপ্তরের অফিসার অন স্পেশাল ডিউটি পদে নিয়োগ করা হয়েছে রাজেশ কুমার সিংকে। 31 অক্টোবর প্রতিরক্ষা সচিবের পদ থেকে আরামানে গিরিধারের অবসর গ্রহণের পর তিনি ওই পদে আসীন হবেন। এছাড়াও এসিসি রাজেশ কুমার প্রতিরক্ষা দপ্তর সচিবের পদে রাজেশ কুমার সিংয়ের কার্যকালের মেয়াদও 2026-এর 31 অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে বাণিজ্য দপ্তরের অতিরিক্ত সচিব অমরজিৎ সিং ভাটিয়াকে শিল্প এবং অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন দপ্তরের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব পুণ্য সুলীলা শ্রীবাস্তব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অফিসার অন স্পেশাল ডিউটি নিযুক্ত হয়েছেন। আগামী মাসে অপূর্ব চন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণের পর থেকে অবসর গ্রহণের পর তিনি ওই পদে আসীন হবেন। সংখ্যালঘু মন্ত্রকের সচিব পদে টিকিথালা শ্রীনিবাস আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রকের সচিবের দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে দীপ্তি উমা শঙ্করকে রাষ্ট্রপতির অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে নিযুক্ত করা হয়েছে। রাজেশ ভার্মা এই মাসের 31 তারিখ রাষ্ট্রপতির সচিব পদে অবসর গ্রহণ করলে শ্রীমতী উমা শঙ্কর তার স্থলাভিষিক্ত হবেন। জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন আগামী মাসে 18 তারিখ থেকে 3 দফা অনুষ্ঠিত হবে। আর হরিয়ানায় নির্বাচন অনুষ্ঠিত হবে 1 দফায় 1 অক্টোবর। তবে গণনা একই দিনে অক্টোবরের 4 তারিখে অনুষ্ঠিত হবে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আজ জম্মু কাশ্মীর এবং হরিয়ানার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন। জম্মু কাশ্মীরের প্রথম দফার ভোট গ্রহণ আগামী মাসের 18 তারিখ, দ্বিতীয় দফায় 25 তারিখ এবং তৃতীয় ও শেষ দফার ভোট গ্রহণ 1 অক্টোবর। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে 87 লক্ষের বেশি নির্বাচক 90 জন সদস্যকে নির্বাচিত করবেন। রাজীব কুমার বলেন, জম্মু কাশ্মীরে গ্রামীণ ও শহরাঞ্চল মিলিয়ে 11,800-র বেশি পোলিং স্টেশন থাকবে।
অপরদিকে হরিয়ানায় 20,000-এর বেশি পোলিং স্টেশন তৈরি করা হবে। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচন ঘোষণাকে স্বাগত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শাহ বলেছেন, জম্মু কাশ্মীরের শান্তি, উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে বিগত 10 বছরে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সংসদে গতকাল প্রসার ভারতী ও সংসদ বিষয়ক টিভির মধ্যে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। সংসদ টিভির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রাজিত পুনহানি ও প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদীর উপস্থিতিতে এটি সম্পন্ন হয়। এর ফলে দুই সংস্থার মধ্যে সম্পদের আদান প্রদান, কর্মীদের প্রশিক্ষণ ও অনুষ্ঠানের প্রচার হবে। কৃষকদের কাছে বিজ্ঞানকে পৌঁছে দিতে সরকার রেডিওতে কিষান কি বাত নামে একটি অনুষ্ঠান শুরু করবে। আকাশবাণীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক মন কি বাতের আদলে তৈরি হবে এই অনুষ্ঠান। নতুন দিল্লিতে কৃষকদের সঙ্গে আলাপচারিতায় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, আগামী মাস থেকে এই অনুষ্ঠান শুরু হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি শ্রী মোদীকে অবহিত করেন। অপরদিকে শ্রী মোদী গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা পুনরায় ব্যক্ত করেন। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল টেলিফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কথা বলেন। আলোচনায় শ্রী মোদী উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। তিনি সমস্ত পণবন্দীদের অবিলম্বে মুক্তি এবং ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা দান অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও বলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসকদের ধর্ষণ ও খুন এবং 14ই আগস্ট রাতে সেখানে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ আজ দেশজুড়ে 24 ঘন্টা কর্মবিরতি ডাক দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, আজ সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত জরুরি বিভাগ ছাড়া আর কোনো বিভাগে কাজ হবে না। বহির্বিভাগ এবং সার্জারিও বন্ধ থাকবে। আইএমএ ডাকা দেশব্যাপী এই কর্মবিরতিতে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন of dermatologist, venerologist and lephrologist ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্রাঞ্চ সংহতি জানিয়ে তাতে সামিল হচ্ছে ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ও আজ ওপিডি ও ওটি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফেমসের প্রেসিডেন্ট অধ্যাপক চিত্তরঞ্জন বেহেরা এবং সাধারণ সম্পাদক ডক্টর অমরিন্দর সিং মালি গতকাল নতুন দিল্লির এইমসের ডিরেক্টরকে চিঠি দিয়ে এই কর্মবিরতির কথা জানিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল, লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ সহ অন্যান্য হাসপাতালের ডাক্তার ও মেডিকেল পড়ুয়ারাও প্রতিবাদে সামিল হয়েছেন। অনির্দিষ্টকালের ধর্মঘটে যোগ দিয়েছেন বিহারের পাটনা মেডিকেল কলেজ ও নালন্দা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসকরা। আরজিকরের ঘটনার প্রেক্ষিতে চিকিৎসকদের বিরুদ্ধে হিংসার যে কোনো ঘটনাতেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে সর্বাধিক 6 ঘন্টার মধ্যে এফআইআর দায়ের করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের মহানির্দেশক অতুল গোয়েল এই মর্মে সবকটি কেন্দ্রীয় সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের প্রধানদের চিঠি লিখেছেন। ভারত আজ উন্নয়নশীল দুনিয়ার কণ্ঠ ভয়েস অব গ্লোবাল সাউথের 3য় শিখর সম্মেলনের আয়োজন করতে চলেছে। এবারের সম্মেলনের মূল ভাবনা সুস্থায়ী ভবিষ্যতের জন্য এক শক্তিশালী দক্ষিণী দুনিয়া। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই সম্মেলনে গ্লোবাল সাউথের সমস্ত দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, এই মঞ্চে আগে সম্মেলনগুলিতে যে সমস্ত জটিল চ্যালেঞ্জের বিষয়ে আলোচনা হয় সে ব্যাপারে সমাধানের নতুন সূত্র খুঁজে বের করা সম্ভব হবে। এর মধ্যে রয়েছে সংঘাত, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা সংকট এবং জলবায়ু পরিবর্তন। বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে গ্লোবাল সাউথের চ্যালেঞ্জ এবং সমাধান নিয়ে নেতৃবৃন্দ মতবিনিময় করবেন। সুদানের সিন্নার রাজ্যের একটি গ্রামে র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর হামলায় অন্তত 80 জন প্রাণ হারিয়েছেন। এক বিবৃতিতে সিনার ইউথ গ্যাদারিং জানিয়েছে, 5 দিনের অবরোধের পর আরএসএফ গতকাল সিন্নার রাজ্যের জালকনি গ্রামে হামলা চালায়। আরএসএফ গ্রাম থেকে মেয়েদের অপহরণের চেষ্টা করেছিল, কিন্তু বাসিন্দাদের প্রতিরোধে তা ব্যর্থ হয়। তবে আরএসএফ এর পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। উল্লেখ্য, 2023 সালের 15 এপ্রিল থেকে সুদানে সরকার সমর্থিত সুদানি সশস্ত্র বাহিনী এসএএফ এবং বিদ্রোহী গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর মধ্যে সংঘাত চলছে। এতে কমপক্ষে 16,650 জন প্রাণ হারিয়েছেন। গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও সুইজারল্যান্ডের প্রতিনিধিদের উপস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হলেও সুদানের সেনাবাহিনী এতে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে। ইয়েমেনে এক আত্মঘাতী হামলায় কমপক্ষে 14 জন সেনা প্রাণ হারিয়েছেন, 17 জন আহত। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির সমস্যা সংকুল দক্ষিণ প্রদেশের আবিয়ানে আল কায়দার একটি শাখার সঙ্গে যুক্ত ব্যক্তি হামলাকারী বলে সন্দেহ করা হচ্ছে। বিস্ফোরক বোঝায় একটি গাড়ি চালিয়ে সে সামরিক চেকপোস্ট অতিক্রম করে বিস্ফোরণ ঘটায়।
গাজায় সর্বশেষ দফার যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই দোহায় শেষ হয়েছে। এক যৌথ বিবৃতিতে কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র ও মিশর জানিয়েছে ওয়াশিংটন নতুন প্রস্তাব উত্থাপন করেছে, যা গত সপ্তাহে চুক্তির পয়েন্টগুলির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ক্যাবিনেটের নিযুক্ত সংক্রান্ত কমিটি এসিসি বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে বেশ কিছু উচ্চ পদে নিয়োগের বিষয়টি অনুমোদন করেছে। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আইএমএ আজ দেশজুড়ে 24 ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।